আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় অংশীদারের হিসাব সংক্রান্ত 2019 সালের রাজশাহী বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে এই চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি। তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা এই সাবস্ক্রাইব করার পাশাপাশি যদি বেল বাটনটি অন করে রাখো, তাহলে আমি ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো প্রশ্নে বলছে নুসরাত, আফরিন ও বৃষ্টি একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। তাদের এই অংশীদারি কারবার সংক্রান্ত তথ্যাবলী ছিল নিম্নরূপ। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে ঋণের সুদের জাবেদা দেখাও। তো ঋণের সুদ নির্ণয় করে যে টাকা হয় সেটা নিয়ে জাবেদা করব। তো এইখানে এই যে লক্ষ্য করি, 1 জুলাই তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে এবং আফরিন 15,000 টাকা ঋণ নিয়ে এসছে। তো এই যে 15,000 টাকা ঋণ নিয়ে এসেছে, এর সুদের পরিমাণ দেয়া নেই। তো আমরা জানি সুদের পরিমাণ দেয়া না থাকলে 6% হারে সুদ ধরতে হবে এই 15,000 টাকার উপরে 6 মাসের। তো আমরা সুদ হিসেব করে যে টাকাটা হয় সেটা নিয়ে জাবেদা করব। ক নম্বরের সমাধানের জন্য এই যে ঋণের সুদ সংক্রান্ত জাবেদা, তো ঋণের সুদ সংক্রান্ত যে লেনদেনটুকু ছিল আমাদের অঙ্কের মধ্যে উদ্দীপকের অংশ হিসেবে, সেটা আমি উপরে নিয়ে এসে রাখলাম। এই যে এখানে লাল কালি দিয়ে রেখেছি, আফরিন 15,000 টাকা ঋণ নিয়ে এসেছে কারবারে। তো ওইটা নিয়ে আমরা জাবেদা করব। জাবেদার ছক তো আমরা পারি সবাই, জাবেদার ছক কীভাবে অঙ্কন করতে হয় আমরা সবাই পারি। তো তারিখ দিব আমরা 2018 ডিসেম্বর 31। তো জাবেদা করার সময় একটি বিষয় মনে রাখতে হবে, ঋণের সুদ এই অংশীদারি কারবারের অঙ্ক করার সময় কোথায় কোথায় বসে সেই হিসাবে জাবেদা হবে। আমরা জানি ঋণের সুদ লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে বসে। আবারও বলি, ঋণের সুদ লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে বসে। সেজন্য আমরা জাবেদায় লিখব লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, আর ঋণ হিসাবের ক্রেডিটে বসে। কে ঋণ নিয়ে এসেছে? আফরিন। তাহলে ক্রেডিট দিকে হবে আফরিনের ঋণ হিসাব, টাকা হবে 450। এখন তোমাদের মনে হতে পারে 450 কিভাবে হলো, তাই না? তো আমি দেখাচ্ছি নিচে ক্যালকুলেশন করে। এই যে 15,000 টাকা, 15,000 ইন্টু 6%। আমরা জানি যে এই ঋণের সুদের হার যদি দেওয়া না থাকে 6% হারে সুদ ধরতে হবে, ইন্টু 1 জুলাই তারিখে বলেছে সেজন্য উপরে 6 নিচে 12। তাহলে আমরা হিসেব করলে 450 টাকা হবে। আমি একটু ক্যালকুলেটরে হিসেব করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, 15,000 টাকা ইন্টু 6% ইন্টু 6/12, এই যে 450 টাকা পেয়েছি। তো ওই 450 টাকা জাবেদা হবে কি, ঋণের সুদ যেহেতু লাভ লোকসান আবন্টনের ডেবিট দিকে বসে সেই জন্য লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, আর এটি এই যে ঋণ নিয়ে আসবে তার ঋণ হিসাবের ক্রেডিট দিকে বসবে। সেজন্য আফরিন ঋণ নিয়ে এসেছে, তাই আফরিনের ঋণ হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব, ঋণের উপরে 6% সুদ ধার্য করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি। তো উদ্দীপকের খ নম্বরে বলেছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে। তো লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কীভাবে করতে হয় আমরা সবাই জানি, তারপরেও আমি দেখাচ্ছি এই তথ্যের আলোকে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার জন্য। এই যে আমরা এখানে ছক অঙ্কন করলাম, এইভাবে আমরা ছক অঙ্কন করব লাভ লোকসান আবন্টনের প্রস্তুত করার জন্য। তো এইখানে এখন লিখবো, তাই না? তো আমরা অঙ্কের উদ্দীপকটি দেখে লেখার জন্য উদ্দীপকটি উপরে থাকলে ভালো হতো। আচ্ছা, আমরা নিয়ে আসি। এই যে উদ্দীপকের অংশটা আমি উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা থেকে আমি সমাধান করতে পারি। তো আমাদের প্রথমে ডান দিকে লিখব কি, এই যে সবার শেষে যেটি লেখা আছে বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে নিট লাভ ছিল 1,20,000 টাকা। ওই নিট লাভ যেটি ছিল ব্যবসায়ের সেটি ডান দিকে লিখব। লাভ লোকসান হিসাব বা বিশদায় বিবরণী বলে নিট মুনাফা লিখে ডান দিকে লিখব 1,20,000 টাকা। আর বাম দিকে লিখব আমরা মূলধনের সুদ। তো মূলধনের সুদ লেখার পূর্বে আমরা লিখে নিতে হয় লাভ অংশীদারদের মূলধন হিসাব, এটা আমরা জানি।
মূলধনের সুদ লেখার পরে তিনজনের নাম লিখব, নুসরাত, আফরিন, বৃষ্টি। নাম লেখার পরে এবার আমরা হিসেব করব কার কত টাকা মূলধনের সুদ হয়। এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে কে যেন অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে। এই যে বৃষ্টি এই 10,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে, সেই অতিরিক্ত মূলধনের উপরেও কিন্তু সুদ ধরতে হবে। তাহলে আমরা এই নুসরাতের 50,000 টাকা মূলধন ছিল, 50,000 টাকার উপরে 8% সম্ভবত এই 4,000 টাকা হবে। তারপরে 40,000 টাকা মূলধন ছিল, 40,000 টাকার উপর 8% আফরিনের হবে 3,200 টাকা। কিন্তু বৃষ্টির মূলধনের সুদ কীভাবে নির্ণয় করব আমি নিচে দেখাচ্ছি। লক্ষ্য করি বৃষ্টির মূলধনের সুদ আমরা কিভাবে নির্ণয় করব আমি নিচে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির প্রারম্ভিক মূলধন ছিল কত? 30,000 টাকা। 30,000-এর 8% যোগ বৃষ্টি অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে যে 1 জুলাই তারিখে 10,000 টাকা। তাহলে 10,000 টাকার উপরেও সুদ হবে 8% হারে ইন্টু উপরে 6 নিচে 12। তাহলে আমাদের এইখানে হবে 3 × 2400 আর এইখানে হিসেব করে হবে আমাদের 8%, এটা তাই না? 8% এইখানে হিসেব করে 800 তার অর্ধেক 400, তাহলে 400 আর 2400 এটা এটুকু সম্পূর্ণ ক্যালকুলেশন করে সম্ভবত 2800 টাকা হবে। সেজন্য বৃষ্টির মূলধনের সুদ হবে 2,800 টাকা। কীভাবে হলো? এইটুকু সমাধান করে পাবো 2400, এইটুকু সমাধান করে পাবো 400, মোট 2,800 টাকা বৃষ্টির মূলধনের সুদ। প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুইটা একসাথে সুদ এখানে লিখেছি। এবার নিচে দাগ দিব, এই সব যোগ করে এখানে লিখব 10,000 টাকা। আর কি ছিল এই অঙ্কের মধ্যে? এখানে বৃষ্টির মূলধন হিসাব, এখানে সম্ভবত এই ছিল, এই বেতন ছিল। বেতন কত টাকা ছিল, বৃষ্টি কত টাকা বেতন পাবে? এই যে ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন 3,000 টাকা মাসে এবং এই বৃষ্টি 2,000 টাকা এই যে মাসে বেতন পাবে। তাহলে বৃষ্টির বেতন 2,000-কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 24,000 টাকা হবে। আর দুজন বেতন পাবে কিন্তু আফরিন আর বৃষ্টি। কিন্তু নিচে বলা আছে এই যে আফরিনের বেতন ডেবিট করার পর, অঙ্কের মধ্যে কিন্তু বলা আছে আফরিনের বেতন ডেবিট করার পর। যেহেতু আফরিনের বেতন ডেবিট করার পর বলা আছে সেজন্য আফরিনের বেতন এখানে বসবে না, কিন্তু আর একজন বেতন পাবে বৃষ্টি, তার বেতনটা এখানে বসবে। তারপরে আমরা এই অঙ্কে এই উত্তোলনের সুদ ছিল। তো অঙ্কে বলেছিল যে মূলধন ও উত্তোলনের উপর 8% সুদ ধরতে হবে। উত্তোলন যথাক্রমে ছিল 8,000, 6,000 এবং 4,000। তো 8,000-এর উপরে 8% সুদ ধরে যা হয় তার অর্ধেক হবে সুদ। কেন হবে? আমরা জানি যে উত্তোলনের তারিখ দেওয়া না থাকলে হাফ বছরের সুদ হয়, 6 মাসের সুদ হয়, ইতিপূর্বেও বলেছি। তাহলে 8,000 টাকার উপরে 8% হিসেব করলে 28টা 64, মানে 640 টাকা হয়। তার অর্ধেক 320 টাকা হবে। নুসরাত, আফরিন, বৃষ্টি। নুসরাতের হবে 320 টাকা। 320 টাকা কীভাবে পেলাম? এই 8,000 টাকার উপরে 8% হিসেব করে তার অর্ধেক। আবার 6,000 টাকার উপরে 8% হিসেব করে তার অর্ধেক হবে সম্ভবত 300 টাকা, এই 240 টাকা। আবার এই 4,000 টাকার উপরে 8% হিসেব করে যা হয় তার অর্ধেক হবে এই 160 টাকা। এবার এখানে দাগ দিয়ে সব যোগ করে এখানে লিখব 720 টাকা মোট উত্তোলনের সুদ। তো এই অঙ্কে ঋণের সুদ ছিল, তো ঋণের সুদ এখানে বসবে। ঋণের সুদ এর পূর্বে লিখব আফরিনের ঋণ হিসাব। ঋণের সুদ, ঋণের সুদ ক নাম্বারে আমরা বের করেছি, কত টাকা হয়েছিল সেইটা এখানে লিখব 450 টাকা। ক নাম্বারে বের করেছি ঋণের সুদ। এবার আমরা যোগ বিয়োগ করব, আর কিছু সম্ভবত না এই অঙ্কে। এখন আমাদের যোগ বিয়োগের পালা। তো এবারে এখানে দাগ দিব, এইখানে একটি দাগ দিব। ডান দিক বড়, ডান দিক যোগ করে লিখব 1,20,720। এই 1,20,720 এইখানে নিয়ে আসব। আবারও বলি এটা যোগ করে এখানে লিখেছি, যোগফলটা এখানে নিয়ে এসেছি। দুই দিকে ডাবল দাগ দিব। এটার থেকে এই 3টা বিয়োগ করে এখানে টাকা লিখব। তো এটার থেকে এই 3টা বিয়োগ করে আমাদের এই টাকাটা হবে 86,270 টাকা। এটা হচ্ছে আমাদের বন্টনযোগ্য মুনাফা। তো বন্টনযোগ্য মুনাফা কিভাবে ভাগ করতে হবে, এই যেখানে বলা ছিল 3:2:1।
তাহলে আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ। তিনজনের নাম লিখব। নাম লেখার পরে কত কত ছিল? 3:2:1। তাহলে 3 আর 2 5 আর 1 6, এই তিনটার যোগফল হচ্ছে 6 অংশ মোট। তাহলে আমাদের এই টাকাটাকে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করব, যা হবে নুসরাতের ঘরে লিখব। আবার এই টাকাটাকে এই অনুপাতের যোগফল 6 দিয়ে ভাগ করে মাঝখানে 2 দিয়ে গুণ করব, যা হবে আফরিনের ঘরে লিখব। আবার এই টাকাটাকে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করে এইখানে লিখব, অর্থাৎ 6 দিয়ে ভাগ করব, যা হয় তাকে একবার 3 দিয়ে গুণ করে লিখব, একবার 2 দিয়ে গুণ করে লিখব, একবার 1 দিয়ে গুণ করে লিখব, কারণ অনুপাত ছিল 3:2:1। এবার আমরা কি করব? এইগুলো যদি যোগ করি এমনি এটা মিলে যাবে, এই তিনটা যোগ করলে এটা অটোমেটিক মিলে যাবে। তো এইভাবে আমরা লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের গ নাম্বারে বলেছিল বৃষ্টির মূলধন হিসাব প্রস্তুত করো। অন্যান্য অঙ্কে বলে কি অংশীদারদের মূলধন হিসাব, এখানে একজনের মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে, বৃষ্টির মূলধন হিসাব। তাহলে আমরা এই তথ্যের আলোকে বৃষ্টির মূলধন হিসাব প্রস্তুত করার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি বৃষ্টির মূলধন হিসাবে, বৃষ্টির মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। একজনের যেহেতু মূলধন হিসাব প্রস্তুত করতে বলেছে, সেজন্য একজনের টাকার ঘর হবে, একটি টাকার ঘর হবে, অর্থাৎ টি ছক খতিয়ানের মতো। যেমন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, উপরে লিখব বৃষ্টির মূলধন হিসাব। এবার আমরা এটা দেখার জন্য, মানে দেখে লেখার জন্য উদ্দীপকের অংশটা আমি এখান থেকে নিয়ে আসি। উদ্দীপকের অংশটা আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে যাতে এটা দেখে এটা লিখতে পারি। তো আমাদের যেহেতু বৃষ্টির মূলধন হিসাব বলেছে, সেজন্য এই অঙ্কের মধ্যে কোথায় কোথায় বৃষ্টির তথ্য আছে, বৃষ্টি একজন অংশীদার, তার তথ্য কি কি আছে, যেমন তার মূলধন আছে, অতিরিক্ত মূলধন আছে, মূলধনের সুদ আছে, উত্তোলনের সুদ আছে, মুনাফার অংশ আছে, সেগুলি আমরা এখানে একে একে লিখব। তো লক্ষ্য করি, প্রথমে লিখব মূলধন, প্রারম্ভিক মূলধন 2018 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি। এই যে বৃষ্টির মূলধন হিসাবে শেষেরটা 30,000 টাকা, ওটা লিখব এইখানে, প্রারম্ভিক মূলধন ব্যালেন্স বিডি নামে লিখলাম। অন্যদিকে বৃষ্টি আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসেছিল। এই যে লক্ষ্য করি 2018 সালে জুলাই 1 তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। কয় তারিখে? জুলাই 1। তাহলে এখানে লিখব জুলাই 1। নগদান হিসাব, কেননা অতিরিক্ত মূলধন নিয়ে আসলে জাবেদা হচ্ছে নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। তাহলে মূলধনের ক্রেডিট দিকে টাকা লিখব, এই 10,000 টাকা, নাম লিখব নগদান হিসাব। মূলধন নিয়ে আসলে মূলধন বৃদ্ধি পায়, সেজন্য ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব নগদান হিসাব, কেননা নগদে টাকাটা নিয়ে এসেছে। এরপরে আমরা এই অঙ্কে যদি উত্তোলন থাকে তাহলে বাম দিকে লিখব ডিসেম্বর 31 তারিখ দিয়ে। উত্তোলন আছে সম্ভবত, দেখি উত্তোলন। এই যে অংশীদাররা উত্তোলন করেছে 8,000, 6,000, এই 4,000 টাকা হচ্ছে বৃষ্টির, শেষেরটি হচ্ছে বৃষ্টি, 4,000 টাকা বৃষ্টির উত্তোলন হিসাব বলে এই 4,000 টাকা লিখব বৃষ্টির ঘরে। তারপরে আবার এই অঙ্কে এই মূলধনের সুদ ছিল, বৃষ্টির মূলধনের সুদ কত টাকা হবে। বৃষ্টির মূলধনের সুদ কিন্তু একবার হিসেব করেছি আমরা খ নাম্বারে লেখার সময়। এইটার উপরে পূর্ণ বছরের হবে 2,400 টাকা 8% হারে, আর এই 10,000 টাকার উপরে 8% ধরে হাফ বছরের হবে 400 টাকা। 2,400 আর 400 2,800 টাকা মূলধনের সুদ, 2,800 টাকা। আবার বৃষ্টি বেতন পাবে, তাহলে এখানে আমরা এই উত্তোলনের সুদটাকে লিখে নিব। উত্তোলনের সুদ বাম দিকে লিখব। একটি বিষয় মনে রাখবে, উত্তোলন যেদিকে উত্তোলনের সুদও সেদিকে, মূলধন যেদিকে মূলধনের সুদও সেদিকে। অর্থাৎ উত্তোলন আর উত্তোলনের সুদ এইগুলো ডেবিট দিকে বসে, আর মূলধন, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ ওইগুলো ক্রেডিট দিকে বসে। এগুলো কিন্তু আমরা মনে রাখব। উত্তোলনের সুদ আমরা খ নাম্বারে বের করেছিলাম। উত্তোলনের সুদ কত হয়েছিল? এই যে উত্তোলন করেছিল 4,000 টাকার উপরে, 4,000 টাকার উপরে উত্তোলনের সুদ হবে এই 4,000 টাকার উপরে 8% ধরে অর্ধ বছরের, সম্ভবত 160 টাকা হবে।
এরপরে বেতন লিখব। বৃষ্টির বেতন কত? এই যে দায়িত্ব পালনের জন্য বৃষ্টি আফরিন 3000 টাকা, বৃষ্টি 2000 টাকা বেতন পাবে। তাহলে 2000 × 12, কেননা এই বেতনটা হচ্ছে মাসিক বেতন। 1 মাসে 2000 টাকা হলে 12 মাসে 12000 টাকা এইখানে লিখব। 12 মাসে 24000 টাকা হবে। 12 × 2000 24000 টাকা। তো এবার আমরা এই মুনাফার অংশ লিখব। তো বন্টনযোগ্য মুনাফা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম, খ নাম্বারে যখন করেছি তখন তো বন্টনযোগ্য মুনাফা পেয়েছি এই টাকাটা 14378 টাকা খ নাম্বারে পেয়েছি। এবার আমরা যোগ বিয়োগ করব। এইখানে একটি দাগ দিব, এইখানে একটি দাগ দিব, ডান দিক বড়, সব যোগ করে এইখানে লিখব 81178 টাকা। এই টাকাটা এখানে নিয়ে আসব। আমি আবারও বলি, এটা যোগ করে এখানে লিখেছি, এই যোগফলটা এখানে নিয়ে এসেছি। এই যোগফল থেকে এইগুলা বিয়োগ করে এখানে টাকা লিখব। দুই দিকে ডাবল দাগ দিব, দেওয়ার পরে এই যোগফল থেকে এই দুটো বিয়োগ করে এখানে টাকা লিখব। নাম দিব ব্যালেন্স সিডি। এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এটা পেয়েছি, নাম দিয়েছি ব্যালেন্স সিডির শেষ তারিখ, এই বছরের শেষ তারিখ। এখন নিয়ম অনুযায়ী এই টাকাটা আমরা পরের বছরে নিয়ে যাব 1 তারিখে, সেজন্য হবে 2019 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি এই 77018 টাকা এইখানে বসবে। তো এইভাবে আমরা একজনের মূলধন হিসাব যদি প্রস্তুত করতে বলে তাহলে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।